সুদীর্ঘ ৫০০ বছর ধরে বিভিন্ন জয় পরাজয়, ভালোবাসা, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা সমস্ত কিছুর ঘটনার সাক্ষী বহন করে চলেছে কিন্তু এই আগ্রা ফোর্ট। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা তোমাদেরকে ঘোরাবো আগ্রা ফোর্টের ভেতরে, আর বলবো তোমাদের জন্য আগ্রা ফোর্টের বেশ কিছু জানা অজানা অনেক গল্প। চলো ঢুকে যাই আগ্রা ফোর্টের ভেতর। আমরা এখন দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্টের সামনে, আর আগ্রা ফোর্টের এন্ট্রি গেটের ডান দিকে পড়ছে হচ্ছে টিকিট কাউন্টার। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, 40 টাকা এএসআই আর 10 টাকা হচ্ছে এডিএ মানে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি ট্যাক্স। আগ্রা ফোর্টের ভেতরে ঢুকে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে নওয়াবাদখানা। কারণ দেখো, এই যে সামনে যে গেটটা আছে, যেটা ওয়েলকাম গেটের উপরে যে চেম্বারটা দেখতে পাচ্ছ লাল রঙের, ওখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হতো যে মোগল সম্রাট বা রাজা তারা আসছে, এবং তাদেরকে স্বাগত জানানো হতো সানাই, ঢোল, নাগারা এই সমস্ত কিছুর মাধ্যমে। আর এই গেটটার সামনে দেখো, এর উপরটাতে ওই একই রকমই বেশ কিছু লাল রঙের ছোট ছোট ঘর আছে। এইখানে রাজ পরিবারের মহিলারা দাঁড়াতো, আর রাজা সম্রাট এদের উপর থেকে পুষ্পবৃষ্টি করে ওয়েলকাম করতেন। চলো এবার আরো অন্দরে ঢুকি আগ্রা ফোর্টে। এই নওয়াবাদ খানার গেটটা দিয়ে ভেতরে ঢুকেই বাঁ হাতে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তখনকার দিনে ছিল আস্তাবল। এখানে ঘোড়া থাকতো। আর আমার ডান দিকে যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোতে থাকতো প্রহরী বা গার্ড, যারা এই কেল্লার সুরক্ষাকে নিশ্চিত করত। আর একটা জিনিস দেখো, এই যে জায়গাটা আছে যেটাতে আমরা আসলাম, এইখানে যে স্টেপগুলো করা আছে, এই স্টেপগুলো কিন্তু সেই মোগল আমল থেকেই। এগুলো করার কারণ হচ্ছে যাতে ঘোড়ার নাল স্লিপ না করে, যাতে ঘোড়া নিশ্চিন্তে উপরে উঠে যেতে পারে। এই কেল্লার কিন্তু সুরক্ষার দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল তৎকালীন সময়। দেখো, এই যে জায়গাটা দিয়ে আমরা হাঁটছি, এই জায়গাটাতে প্রথম কথা হচ্ছে আকাশ ছোঁয়া প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে ফোর্টটা। তারপরে দেখো, এই যে কালো কালো যে দাগগুলো পড়ে আছে, এইগুলো ছিল তখনকার দিনের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। কি করা হতো, যদি কোনোভাবে কোনো শত্রুপক্ষ এই গেট টপকে ভেতরে আসতো, তখন সেই শত্রুপক্ষের সৈনিকদেরকে আহত করার জন্য মোগল সৈনিকরা উপর থেকে গরম জল আর তেল ঢালতো। তাতে তারা কিছুটা আহত হতো। তারপরেও যদি তারা আহত না হতো বা কিছু দূর এগিয়ে গেল, তাহলে ওর উপর থেকে বড় বড় পাথর ফেলা হতো তাদেরকে সম্পূর্ণভাবে আহত বা নিহত করার জন্য। আগ্রা ফোর্টের এই যে রাস্তাতে আমরা আসলাম, এই ডান দিকের রাস্তাটা আমার ডান হাতের, এই ডান হাতের রাস্তা দিয়ে উপরে উঠে এসেই ডান হাতের প্রথমেই চোখে পড়বে হচ্ছে জাহাঙ্গীর মহল। এখানে সম্রাট জাহাঙ্গীর ছোট থেকে বড় হয়েছেন এবং পরবর্তীকালে বসবাস করতেন। জাহাঙ্গীর মহলে ঢোকার আগেই গেটের সামনে পড়বে কিন্তু জাহাঙ্গীরের বাথটব। এই বাথটবটাতে এই দিক থেকে ওঠার জন্য 3টে স্টেপ ছিল, আর ভিতরে আছে 3টে স্টেপ। এই বাথটবটা জাহাঙ্গীরকে গিফট করেছিল জাহাঙ্গীরের মামা জয়পুরের রাজা মান সিং। এটা একটা পাথরেই কিন্তু বানানো হয়েছে খোদাই করে। আর এই যে জায়গাগুলো দেখছো ডিজাইনগুলো, এই ডিজাইনগুলোতে আগে কিন্তু সোনার কাজ করা ছিল। আবার সেই ব্রিটিশরা যাওয়ার আগে কিন্তু এখান থেকে সোনার পাতগুলোকে তুলে নিয়ে চলে গেছে, আর আমাদের জন্য রেখে গেছে এই পাথরের বাথটব। এই বাথটবটা আগে জাহাঙ্গীর মহলের ভেতরেই ছিল, পরবর্তীকালে ট্যুরিস্টদের জন্য এটাকে বাইরে বার করে রাখা হয়েছে। আর বাথটবটা কিছুটা অংশ মাটির মধ্যে পোতা ছিল, যাতে জাহাঙ্গীরের ওঠানামাতে সুবিধা হতো। আকবর যেহেতু পরবর্তীকালে এই আগ্রা ফোর্টটাকে পুনর্নির্মাণ করেছিলেন, সেই জন্য প্রতিটা ছত্রে কিন্তু আকবর প্রবর্তিত দিনে ইলাহি ধর্মের ছাপ আছে। যেমন দেখো, জাহাঙ্গীর মহল বা আকবরী মহলে ঢোকার যে গেট, সেই গেটটা যদি ভালো করে খেয়াল করো, তাহলে দেখবে একদম দরজার উপরে 3টে তারা করা আছে।
তার তলাতে আছে 4টে লাল পদ্ম ফুল, তার তলাতে আছে 2টো সাদা পদ্ম ফুল, আর 2 দিকে রয়েছে ইসলামিক মিনার। প্রথমে যে ইহুদি ধর্মকে বোঝাচ্ছে 3টে তারার মাধ্যমে, 4টে লাল পদ্ম ফুল হিন্দু ধর্মকে ডিনোট করছে, সাদা পদ্ম ফুল দুটো ডিনোট করছে বৌদ্ধ ধর্মকে, আর এই 2 পাশের মিনারগুলো ডিনোট করছে ইসলাম ধর্মকে। মানে এই গেটটার ভেতরে কিন্তু সর্বধর্ম সমন্বয়ের একটা গেটের চিত্র তুলে ধরেছিলেন সম্রাট আকবর। এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যতগুলো মোগল আর্কিটেকচার দেখতে পাই সেই সমস্ত আর্কিটেকচারের মধ্যে কিন্তু ইসলামিক বাস্তুকলার সঙ্গে একটা হিন্দু বাস্তুকলারও মিল খুঁজে পাওয়া যায়। মূলত আমি এখন দাঁড়িয়ে আছি আকবর মহলের মধ্যে। এই আকবর মহলের ভেতরে যদি স্ট্রাকচারগুলো দেখা যায়, এখানে কিন্তু প্রপারলি এদিক থেকে পরপর যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু রাজস্থানের রাজপুতের স্ট্রাকচারের মতন দেখতে। আবার কিছু কিছু জায়গায় ইসলামিক বাস্তুকলারও ছাপ পাওয়া যায়। এটার প্রধান কারণ হচ্ছে আকবর বিয়ে করেছিলেন হিন্দু রাজপুত মেয়ে যোধাবাইকে, এবং তাদের পুত্র জাহাঙ্গীরও কিন্তু বিয়ে করেছিলেন আরেকজন হিন্দু মেয়েকে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার ডান দিকে যে দরজাটা রয়েছে এটা কিন্তু ছিল রানী যোধাবাইয়ের মন্দির। মানে আকবরের হিন্দু স্ত্রী যোধাবাই এই জায়গাতে পূজা অর্চনা করতেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরের লাইব্রেরিতে। হ্যাঁ, সম্রাট জাহাঙ্গীর বই পড়তে খুবই ভালোবাসতেন। আর দেখো তখনকার দিনে তো এত বই কোথায় রাখবে, তখন তো সেরকম ছিল না, মানে বুক সেলফ করা বা কিছু। তখনও কিন্তু বুক সেলফ সে তৈরি করেছিল, দেয়ালগুলো কেটে। এই যে দেয়াল আলমারিগুলো দেখছো, এই সমস্ত আলমারির ভেতরে কিন্তু থাকতো জাহাঙ্গীরের বহু মূল্যবান বই আর পুঁথি। আর উপরে যে ছোট ছোট তাকগুলো যেগুলো দেখতে পাচ্ছ, সেইগুলোর ভেতরে দেওয়া হতো কিন্তু মোমবাতি বা মশাল। সেইগুলোতে রাত্রির বেলায় আলোকিত করতে এই ঘরগুলোতে, যেখানে বসে জাহাঙ্গীর দিন রাত তার যখন ইচ্ছে তখন বই পড়তে পারে। তোমরা এখন যেটা দেখছো সেটা কিন্তু হচ্ছে গজনির গেট। আর এটা একটা কালো সত্যকে প্রকাশ করে, যেটা হচ্ছে ইংরেজরা কিভাবে আমাদেরকে বোকা বানিয়েছিল। ইংরেজরা এই গেটটাকে বলেছিল এটা সোমনাথ দরজা। সোমনাথ দরজা কেন? ঘটনা হচ্ছে যখন গজনি ভারত আক্রমণ করে তখন গুজরাটের সোমনাথের শিব মন্দির ভাঙচুর করে এবং সোমনাথের শিব মন্দিরের দরজা নিয়ে চলে যায় হচ্ছে গজনিতে। কিন্তু পারতপক্ষে ইংরেজরা গজনি আক্রমণ করেছিল, তাকে পরাস্তও করেছিল। কিন্তু এখানে যে গেটটা রাখা আছে এই গেটটা কিন্তু গজনির কবরের সামনে ছিল, গজনি সুলতানের কবরের সামনে এই গেটটা ছিল। সেই গেটটাকে তুলে নিয়ে এসে ভারতীয়দের সামনে বলে যে আমরা দেখো তোমাদের হয়ে প্রতিশোধ নিয়েছি, যুদ্ধে গজনি সুলতানকে নিহত করেছি, করে তোমাদের সোমনাথ মন্দিরের দরজা আমরা ফেরত নিয়ে এসেছি। কিন্তু এটা সোমনাথ মন্দিরের গেট নয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে রোশনারা বেগমের মহলে। প্রসঙ্গত বলে রাখি, সম্রাট শাহজাহানের 2টি মেয়ে ছিল, সেটা হচ্ছে রোশনারা আর জাহানারা। আর ছিল 2টি ছেলে, একজন হচ্ছে অরঙ্গজেব আর একজন হচ্ছেন দারা শিকো। এখান থেকে দেখবে অদ্ভুতভাবে আগ্রা ফোর্টের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। আকবর বা আকবরের পরে জাহাঙ্গীর এই সমস্ত পর্যন্ত ছিল লাল আর লাল পাথরের তৈরি আর কি। আর শাহজাহান যেগুলো পরবর্তীকালে নির্মাণ করেছেন সবগুলোই কিন্তু ছিল হোয়াইট মার্বেলে। যেহেতু শাহজাহানের মেয়ে রোশনারা, সেই জন্য এই মহলটাও কিন্তু সাদা রঙের বা সাদা মার্বেলের। আর এর উপরে দেখতে পাচ্ছ যে কিছু গোল্ডেন কালার করা আছে বা গোল্ডেন প্লেট রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো প্লেট নয়, এগুলো সোনা দিয়েই মোড়া ছিল, কিন্তু ইংরেজরা যাওয়ার আগে সেগুলোকে তুলে উপরে কুড়ে নিয়ে চলে গেছে। আর তার পরিবর্তে এখন কিন্তু তামা বা পেতল লাগানো হয়েছে, আর বাকি জায়গাটাকে
রং করে দেওয়া হয়েছে গোল্ডেন রং দিয়ে। এই পিছনের যে জায়গাটা, বড় যে সাদা জায়গাটা দেখছো, এই সাদা জায়গাটাতে থাকতে হচ্ছে রোশানারা বেগম, আর তার পাশের যে দুটো ঘর আছে সেই ঘরে থাকতো তাদের দেহরক্ষী। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, মুঘল আমলে সেই বংশের মহিলাদের দেহরক্ষী হিসেবে কিন্নরদেরকে নিযুক্ত করা হতো। ঠিক সেই রকমই দুজন কিন্নর থাকতেন এই রোশানারার ঘরের দুই পাশে। আমার পিছনে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে খাসমহল। খাসমহলটা কি কারণে খাস জানো? কারণ খাসমহলের মধ্যে সম্রাট শাহজাহান আর তার প্রিয় পত্নী মমতাজ মহল থাকতো। খাসমহলের একটা বিশেষত্ব হচ্ছে, দেখো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার পাশে হচ্ছে একটা ফোয়ারা দেখতে পাওয়া যাচ্ছে, ফাউন্টেন। এখানে যমুনা থেকে জল নিয়ে আসা হতো, আর জল নিয়ে আসার পর এটাকে ভরে ফেলা হতো, তার উপরে ছিটিয়ে দেওয়া হতো বাসরাই গোলাপের পাপড়ি। যখন হাওয়া বইতো তখন সেই গোলাপের সুগন্ধ হাওয়ার সাথে ঘরে প্রবেশ করত। দ্যাট মিনস তখনকার দিনের ন্যাচারাল রুম ফ্রেশনার হিসেবে কাজ করত এই ফোয়ারার গোলাপ জলের সুগন্ধ। খাসমহলের সামনাসামনি আমি যেদিকে দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনে একটা সুসজ্জিত বাগান দেখতে পাওয়া যাচ্ছে। এই বাগানটা কিন্তু মোগল আমল থেকেই চলছে। এই বাগানটার নাম হচ্ছে আঙ্গুরি বাগ। কেন আঙ্গুরি বাগ? এইখানে আঙুর উৎপন্ন করা হতো এবং এই আঙুরের রস দিয়েই কিন্তু মোগল এম্পায়ারদের জন্য সুরা, মানে পাতি বাংলা ভাষায় ভাই, মদ তৈরি করা হতো এবং তারা সেই মদ পান করতেন, আমোদ প্রমোদ করতেন। আর এই খাসমহলেরই দুপাশে ছিল শাহজাহান আর মুমতাজের দুই মেয়ে রোশানারা বেগম আর জাহানারা বেগমের মহল। দুই রাজকুমারীর মহলই কিন্তু একই রকম পালকি স্ট্রাকচারে করা হয়েছিল, একই রকম ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হয়েছিল। আর তার মধ্যেখানেই হচ্ছে এই খাসমহল। চলো খাসমহলের ভেতরটা একবার দেখে নিই। খাসমহলের ভেতরের যে নকশা সেগুলো কিন্তু আক্ষরিক অর্থেই খাস, কারণ এটা ছিল সম্রাট আর সম্রাজ্ঞীর শয়নকক্ষ। এখানে যে কটা ডিজাইন আছে সব কটা ডিজাইনে কিন্তু আগেকার সোনা দিয়ে করা হয়েছিল, আর তার মধ্যে মধ্যে বসানো হয়েছিল বেশ দামি হিরে, মুক্ত, পান্না, রুবি। এগুলো বসার কারণ হচ্ছে তখনকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, ঘরে আলো করতে হবে, সেই জন্য মধ্যেখানে একটা সেন্টার, মধ্যেখানে একটা প্রদীপ বা মোমবাতি জ্বালানো হতো, আর সেই আলোটা রিফ্লেক্ট হয়ে পুরো মহলের ভেতরে আলো প্রদান করত। এবার এসিও ছিল না, পাখাও ছিল না, গরম লাগবে, যদিও যমুনার পারে গরমটা কম। আরো ঘরকে ঠান্ডা রাখার জন্য দেখো একদম ছাদের উপরে বেশ কিছু হুক দেখতে পাচ্ছ। ওই হুকে ঝোলানো ছিল হাতে টানা পাখা বড় বড়, আর বেশ কিছু দাসদাসী ছিল যারা দড়ির সাহায্যে হাত দিয়ে টেনে সেই পাখাটাকে নাড়াতো, যাতে তাদের প্রিয় সম্রাট সম্রাজ্ঞীর ঘুমের কোনো রকম ব্যাঘাত না হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহানারা বেগমের শয়নকক্ষে। এই শয়নকক্ষ থেকেই যমুনা নদী, আর যমুনা নদীর পাড়ে কিন্তু শাহজাহানের অনবদ্য সৃষ্টি তাজমহলকে খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায়। কি লেভেলের সিকিউরিটি ছিল আগ্রা ফোর্টে সেটা দেখো, এখান থেকে দেখলে বুঝতে পারবে। এই সামনে যেখানে আগ্রা ফোর্ট ঘাস দিয়ে লেখা আছে তার পাশে দেখো রয়েছে পরীক্ষা। এই পরীক্ষাতে জল দিয়ে পরিপূর্ণ করা ছিল, আর তার ভেতরে ছাড়া ছিল কুমির আর বিভিন্ন টাইপের এলিগেটর। আর এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই তখনকার দিনে কিন্তু এই রাস্তাটা ছিল না, তার পরিবর্তে এখানে ছিল হচ্ছে গভীর বন। তার ভেতরে ছিল কিন্তু হিংস্র পশু যেমন বাঘ, সিংহ, এই সমস্ত কিছু ছেড়ে রাখা হয়েছিল যাতে পেছন দিক থেকেও কোনো শত্রু আগ্রার এই ফোর্টকে আক্রমণ করতে না পারে। আগ্রা ফোর্টের বিভিন্ন মহলের ভেতরে যে ছোট ছোট হোলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তখনকার দিনে ন্যাচারাল এসি হিসেবে কাজ করতো। এই হোলগুলোর ভেতর দিয়ে জল দিয়ে দেওয়া হতো আর হাওয়া পাস করতো, আর জলে এই ঘরগুলোকে ঠান্ডা রাখতো যাতে তারা আরামে দিন কাটাতে পারে। আর এই ওয়ালগুলো কিন্তু ফাঁপা, মানে যে কারণে হিটটা যাতে ভেতরে না আসে
সেই জন্য এরকম ফাঁপাভাবে স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে। আমরা এই মুহূর্তে আগ্রা ফোর্টের সেই কলঙ্কিত ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এই ঘরেই একজন অসহায় বৃদ্ধ পিতা তার পুত্রের হাতে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুর আগে পর্যন্ত ছিল গৃহবন্দী। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই ঘরেই মৃত্যুর আগে পর্যন্ত সম্রাট শাহজাহান বন্দী ছিল। আর তাকে বন্দী করেছিল তার ও তার প্রিয় পত্নী মুমতাজ বেগমের ছেলে সম্রাট অরঙ্গজেব। কিন্তু অরঙ্গজেব তার বাবা শাহজাহানের প্রতি অন্তত এইটুকু সহানুভূতি দেখিয়েছিল যাতে সে তার মৃত্যুর আগে পর্যন্ত তাজমহলকে দেখতে পারে। সেই জন্য কি করেছিল, এই ঘরের ভেতরের একটা নির্দিষ্ট পিলারের ভেতর একটা কোহিনূর হিরে রেখে দিয়েছিল, যাতে বসে সে তার প্রিয় তাজমহলকে দেখে তার প্রিয় পত্নী মমতাজ মহলকে স্মরণ করতে পারে। যে ঘরটাতে শাহজাহানকে অরঙ্গজেব বন্দি করে রেখেছিল 8 বছর, সেই ঘরটার নাম হচ্ছে মুথাম্মান বুর্জ। আর এই ঘরটাতে যেটা বলছিলাম যে শাহজাহানের আরো একটা ছেলে ছিল, সে নাম হচ্ছে দারা শিকো। দারা শিকো কিন্তু শাহজাহানের খুব প্রিয় পুত্র ছিল। শাহজাহান চেয়েছিল দারা শিকোই হোক পরবর্তী মুঘল সম্রাট, কিন্তু অরঙ্গজেবের সেটা সহ্য হয়নি। সে তাকে যুদ্ধে পরাস্ত করে এবং তার গলা কেটে শাহজাহানকে উপহার দেয়। তারপর তার কাটা মুন্ডু আর কাটা ধর নিয়ে গিয়ে তাজমহলের বেসমেন্টে কবর দিয়ে দেয়। এই কারণেই কিন্তু এই ঘর থেকে শাহজাহানকে তাজমহল দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন অরঙ্গজেব। প্রথম কারণ ছিল যাতে তাজমহল দেখতে পারে, তার স্ত্রী মুমতাজ মহলকে সে মনে রাখতে পারে। আর দ্বিতীয় আর সব থেকে ক্রুশিয়াল এবং বিতর্কিত কারণ যেটা, সেই কারণটা হচ্ছে যখনই শাহজাহান তাজমহলের দিকে দেখবে তখনই মমতাজের সাথে সাথে তার প্রিয় পুত্র দারা শিকোর কথাও যেন তার মাথায় আসে। মানে এক কথায় বলতে গেলে অরঙ্গজেব কিন্তু শাহজাহানকে পুরো তোড়পে মারার জন্য ছেড়ে দিয়েছিল এই ঘরে, এবং এই ঘরেই বন্দি অবস্থায় 8 বছর কাটানোর পর শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক ঝলকে দেখে নাও মুথাম্মান বুর্জ থেকে তাজমহলের অপরূপ নয়নাভিরাম দৃশ্য। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগ্রা ফোর্টের ন্যাচারাল এসি। এর উপরে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক ছিল, মানে এখানে যমুনার জল ভরা হতো আর জলটা এখান থেকে আস্তে আস্তে ফোয়ারার মতন নিচে থেকে পড়ে সারা জায়গায় সার্কুলেট হতো। আর এই জায়গায় বেশ কিছু হাওয়াদার জায়গা আছে যেখান থেকে ঠান্ডা হাওয়াটা আসতো। এই ঠান্ডা হাওয়া আর যমুনার ঠান্ডা জল মিশে পুরো মহলের ভেতরেই কিন্তু একটা বাতানুকূল সিস্টেম তৈরি করত। শাহজাহান যেখানে বন্দী ছিল কথিত আছে এইখান থেকে তিনি যখন আসতেন তখন এই যে সিঁড়িটা আমরা উপরে উঠছি তার ঠিক ডান দিকে একটা সুড়ঙ্গ পথ করা আছে, গোপন পথ। এই পথ দিয়ে বন্দী অবস্থায় শাহজাহান কিন্তু এই আগ্রা ফোর্ট থেকে বেরোতেন, বেরিয়ে নৌকা ধরে যমুনা করে চলে যেতে হচ্ছে তাজমহলে মমতাজ বেগমকে দেখার জন্য। এই সুড়ঙ্গের পিছনে কিন্তু আরো একটা রোমাঞ্চকর কাহিনী লুকিয়ে আছে। সেটা হচ্ছে শাহজাহান যখন দেহত্যাগ করে তখন এই সুড়ঙ্গ দিয়েই তার মৃতদেহকে তার প্রিয় মেয়ে জাহানারা বেগম নিয়ে গিয়ে তার প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগমের পাশে তাজমহলে কবর দেয়। প্রসঙ্গত বলে রাখি, এই রোশনারা বেগম আর জাহানারা বেগম কিন্তু ছিলেন অবিবাহিত। তারা শেষ জীবন পর্যন্ত এই মহলেই কাটিয়েছিলেন এবং এই মহলের প্রতিটা রন্ধে রন্ধে জড়িয়েছিলেন। অরঙ্গজেব পুরোপুরি অবিচার কিন্তু শাহজাহানের প্রতি করেছিল না। বন্দি করেছিল ঠিকই, বন্দি করা অবস্থায় তার বাবা যাতে নামাজ পড়তে পারে সেই জন্য এর উপরে বানিয়ে দিয়েছিলেন মিনা মসজিদ। এই মিনা মসজিদেই বন্দি দশায় শাহজাহান প্রতি শুক্রবার এসে নামাজ পড়তেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার তলায় দেখো গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু পিলার করা আছে। পিলার করা হয়েছে বেশ কিছু স্টলের আকারে। কেন করা হয়েছে? এইটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে মিনা মার্কেট। মানে সম্রাটদের যারা পরিবারের মহিলা সদস্য আছে বা দাস বা দাসী যারা ছিলেন বা মহিলা খাদেম যারা ছিলেন তারা বাইরে যাবে বাজার করতে, এটা কিন্তু তখনকার দিনে সম্রাটরা ভালো চোখে নিতেন না। সেই জন্য তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের পসরা বসিয়ে বাজারই বসিয়ে দিয়েছিল। তখনকার দিনের সুপার মল কিন্তু বসিয়েছিল এই জায়গাটাতেই। আর এটাই হচ্ছে এখানকার মিনা মার্কেট। আর একটা জিনিস দেখো, এই যে লাল রঙের যে প্রোট্রুশন রয়েছে, ফুটো রয়েছে, এই জায়গাগুলোতে মশাল পোতা হতো। আর এই রকম সিস্টেমটাই কিন্তু থ্রু আউট আগ্রা ফোর্টের ভেতরে করা হয়েছিল রাত্রির বেলায় আলো প্রদানের জন্য।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্টের দেয়ানি খাসের সামনে। দেয়ানি খাসের দুটো পার্ট ছিল, মানে পুরোটাই দেয়ানি খাস আর কি। এই পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্রীষ্মকালীন দেয়ানি খাস, মানে এখানে সম্রাট তাদের মন্ত্রীদেরকে নিয়ে মন্ত্রিসভার বৈঠক করতেন গরমকালে। আর এখানে তখন পর্দা দেওয়া থাকতো, পর্দা বেছানো থাকতো, যমুনার হাওয়া তাদেরকে ঠান্ডা করতো। এই গ্রীষ্মকালীন মন্ত্রিসভার বৈঠক যেই ঘরে হতো সেই ঘরের সামনে যে ছাদটা আছে এই ছাদে বসতো শীতকালীন মন্ত্রিসভার বৈঠক। এই যে পিছনে কালো পাথরের যে সিংহাসনটা দেখছো এইখানে বসতো সম্রাট। আর আমার ঠিক সামনে এখানে যে সাদা রঙের যে একটা সিংহাসন দেখতে পাচ্ছ, মানে চৌকো মতন বসার জায়গা, এই জায়গায় বসতে হচ্ছে প্রধানমন্ত্রী বা উজির। মোদ্দা কথায় বস, মন্ত্রীরা এখানে বসে এই জায়গায় সম্রাটকে তাদের বিভিন্ন দাবি দাওয়া, অভাব অভিযোগ সবকিছু বলতো, তারপরে সম্রাট সেটাকে বিল আকারে পাস করতো। আর একটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে কালো পাথরের সিংহাসনটা একটু ফাটা দেখছো, এটা কিন্তু প্রথম থেকে ফাটা ছিল না, এটা একটাই কালো মার্বেলে তৈরি ছিল। এটা ফাটলো কি করে? যখন অরঙ্গজেব একবার এইরকম মানে শীতকালীন দেয়ানি খাসে তার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে, তখন ইংরেজরা যমুনার পাড় থেকে কামানের একটা গোলা দাগে, সেই গোলা লেগে এই সিংহাসনটা ফেটে যায়, কিন্তু গোলাটা সম্পূর্ণভাবে তখনও নিষ্ক্রিয় হয়নি। এখান থেকে লাগার পর বাউন্স করে গোলাটা গিয়ে লাগে গ্রীষ্মকালীন দেয়ানি খাসের যেখানে টিয়া পাখিটা আছে সেই দেয়ালটায়, এবং ওই দেয়ালটা কিন্তু ওখানে ফুটো হয় সেই ইংরেজদের ছোড়া কামানের গোলাতে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নাগিনা মসজিদ। এই নাগিনা মসজিদটা বানানো হয়েছিল এই প্রাসাদ, মানে এই যে কেল্লার ভেতরে যে সমস্ত লোকজন থাকতো এবং সর্বসাধারণের জন্য, তারা প্রত্যেকে এই জায়গায় এসে আল্লাহর ইবাদত করত বা নামাজ পড়তো। এই আগ্রা ফোর্ট কিন্তু প্রথম থেকে মোগলদের দখলে ছিল না। যদি ইতিহাসের দিকে একটু চোখ রাখি তাহলে দেখা যাবে যে এই আগ্রা ফোর্টে প্রথম কিন্তু রাজত্ব করতো রাজপুত রাজারা। তখন আগ্রা ফোর্টের নাম কিন্তু আগ্রা ফোর্টও ছিল না, তার নাম ছিল বাদলগড় দুর্গ। রাজপুতদেরকে হারিয়ে এই কেল্লা দখল করা হচ্ছে সিকান্দার লোদি এবং ইব্রাহিম লোদি। তারপরের ঘটনা যদি আসা যায়, বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে এই জায়গাটা দখল করে আর হুমায়ুনকে পাঠায় আগ্রার গভর্নর হিসেবে। তা এবার আরেকটু যদি দেখা যায় যে হচ্ছে হলদিঘাটের যুদ্ধে কিন্তু হুমায়ুন আবার পরাস্ত হয় শেরশাহের হাতে, তখন কিন্তু শেরশাহ এই ফোর্টটার দখল নেয়। আরও একটু পরে যদি আসা যায় তারপরে দেখা যাচ্ছে যে আকবরের আমলে আকবর কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধে শেরশাহের কাছ থেকে আবার এই আগ্রা ফোর্টকে পুনরায় মোগলদের অধীনে নিয়ে আসে। নিয়ে আসার পর আকবরই মূলত এই কেল্লাটাকে রিনোভেট করেন। তার জন্য তিনি কি করেন, এই সামনে যেটা আমরা দেখি ফতেপুর সিক্রি থেকে লাল পাথর নিয়ে আসেন এবং নিয়ে আসেন প্রায় 4000 শ্রমিক। সেই 4000 শ্রমিকের 8 বছরের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে উঠেছে এই আগ্রা ফোর্ট। দেয়ানি খাস দেখে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেয়ানি আমে। দেয়ানি আম কথা শুনে বোঝা যাচ্ছে এটা আম আদমিদের ফরিয়াদ শোনার জায়গা। ঠিক দেখো আমার পেছনে এই জায়গাটাতে কিন্তু মোগল সম্রাটরা বসতেন, বসে এখানে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনতেন, তাদেরকে রায় দিতেন, তাদেরকে হয়তো কোনো সাহায্য করতেন। মোদ্দা কথা তারা প্রজাদের এখানে বিভিন্ন প্রবলেম সলভ করত। আর এই যেখানে সম্রাট বসতো তার তলায় দেখবে একটা সাদা রঙের বেদি করা আছে, ওইখানে বসতো কিন্তু ওয়াজির বা প্রধানমন্ত্রী। এখানে কিন্তু অনেক পিলার দেখতে পাওয়া যাচ্ছে। এই পিলারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো আম আদমি এই জায়গার যে কোনো জায়গায় বসুক না কেন সে বাদশাকে উইদাউট এনি ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাবে। সেই হিসাবেই বা সেই জ্যামিতিক ক্যালকুলেশনে এই পিলারগুলো তৈরি হয়েছে। থিঙ্ক ইট বস, তখনকার দিনের ইঞ্জিনিয়ারিং আর এখনকার দিনের ইঞ্জিনিয়ারিং মাঝপথে বীজ ভেঙে পড়ে যায়। আর এখনও কিন্তু 500 বছর দাঁড়িয়ে আছে ঠিক একই রকমভাবে, বিভিন্ন ঝড় ঝাপটা সবকিছু সহ্য করে। আকবর যেহেতু ফতেপুর সিক্রি থেকে লাল পাথর নিয়ে এসে এই কেল্লাটাকে পুনর্নির্মাণ করেছিলেন এবং সংস্কার করেছিলেন, সেই জন্য এই কেল্লাটিকে বলা হয় কিলাই আকবরী বা রেড ফোর্ট অফ আগ্রা। তার মানে ভারতবর্ষে কিন্তু দুটো ইম্পর্টেন্ট লাল কেল্লা আছে, একটা হচ্ছে এই আগ্রাতে আর একটা
দিল্লিতে। তার মানে এই আগ্রার লালকেল্লা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাশীল রাজাদের ক্ষমতার পাশা বদলাতে দেখেছে। কখনো দেখেছে এখানে লোধি বংশকে, কখনো দেখেছে মুঘলকে, কখনো দেখেছে শেরশাহকে, আবার কখনো দেখেছে মুঘলদেরকেই। মুঘলদের কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বাবর থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত এই কেল্লা সাক্ষী রয়েছে তাদের প্রতিটি সুবিচার, অবিচার, দুর্বিচার, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা। 95 একর জায়গার উপরে কিন্তু এই আগ্রা ফোর্টটা গড়ে উঠেছে। আর যেটুকু জায়গা আমরা টুরিস্টরা দেখতে পাই সেটা হচ্ছে টোটাল আগ্রা ফোর্টের কেবলমাত্র 25%। 75% কিন্তু রয়েছে ইন্ডিয়ান আর্মির হাতে। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন এই কেল্লার দায়ভার অর্পণ করে যায় হচ্ছে ইন্ডিয়ান আর্মির হাতে। এই ছিল আগ্রা ফোর্টের কিছু জানা অজানা গল্প। হ্যাঁ, এর থেকে বেশি হয়তো ইতিহাস আমার পক্ষে বলা সম্ভব নয়। ওই একটা কথাই বলবো, ইতিহাসে যদি কোনো জায়গায় বলতে গিয়ে ভুল হয় তাহলে সেটা ক্ষমা প্রার্থনীয়। তোমরা যদি আগ্রা ফোর্টটাকে দেখার জন্য মেট্রো অ্যাভেল করতে চাও তাহলে সব থেকে বেটার অপশন হবে এই আম্বেদকর চক মেট্রো স্টেশনটা। এখান থেকে নামলে জাস্ট ডান দিকে 50 মিটার হাঁটলেই কিন্তু আগ্রা গেটের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে টিকিট কেটে তোমরা সহজেই চলে যেতে পারবে আগ্রা ফোর্ট দেখতে। আগ্রা ফোর্ট দেখে তোমরা মেট্রো অ্যাভেল করে মানে ডক্টর আম্বেদকর চক মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে তাজমহল অথবা তাজমহল ইস্ট গেট মেট্রো স্টেশনে নেবে তাজমহলকেও দেখে ফেলতে পারো। এই পর্বে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।